পড়ুয়া সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার। মুগ্ধতায় চক্ষু ললাট ছিল। এমন চমৎকার ছেলেই তো চাই। আবার বিয়ের পরে কানাডায় শিফট হবে শুনেছে। একবার ওখানে যেতে পারলেই সারা জীবনের মতো জীবন ঝলমলে। মিথিলা দৌড় করাতেই প্রার্থনা শুরু করলো ওকে যেন পছন্দ হয়। বসার ঘরে উকি মেরে সে তৎপর রুমে ঢুকলো। আবার গালে ব্লাশন ছড়ালো আরেকটু, লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখলো অপঢৌকনে ঢাকা নিজের জৌলুস। না, সুন্দর লাগছে। মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা আজ চেহারায় ঢেলেছে ও। ছেলের মনে ধরতে বাধ্য। ও তো আর সাধারণ নয়। অসাধারণ বলেই তো নাহিদটা পেছনে ছাড়ে না। শত খ্যাচখ্যাচানোর পরেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে। মিথিলা দর্পণে চেয়ে আপ্লুত হাসলো নিজের প্রতি মোহিতায়। সেই ক্ষণে পুষ্পিতা এসে বিনম্র গতিতে পাশে দাঁড়ালো। আয়নার ভেতর থেকেই ওর উপর চোখ পড়লো মিথিলার। হাসিটা কমে এলো অমনি। একবার নিজেকে দেখে তারপর ওকে দেখলো। গাঢ় প্রসাধনী আর এত সাজসজ্জার ভিড়েও স্বীয় মুখবিবর খুব নগণ্য লাগলো মিথিলার। মনে হলো পুষ্পিতার ওই মলিন ক্রিম রঙের মুখখানা অতি সুন্দর, নির্মল। রাগ হলো ওর। দাউ দাউ করে হিংসের খড়কুটোতে বহ্নি ঝরল সবেগে। হিসেব মতো পুষ্পিতা ওদের আশ্রিতা, ওদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? মিথিলা খিটমিটে চোখে চাইল ওর দিকে, কণ্ঠে তেজ। কি চাই এখানে? মণি বলল তোমার কিছু লাগবে কিনা দেখতে। মণিমাই ফুট, আমি ডেকেছি তোকে, ডেকেছি। পুষ্পিতা মাথা নোয়ালো, ডানে বামে নাড়লো, বোঝালো না। তাহলে প্যাহের মতো এলি কেন? সরে দাঁড়া আমার থেকে। নিশ্চুপ ভাবে সরে গেল। রাহাত বিছানায় শুয়েছিল, গেমস খেলছিল ফোনে। বোনের ব্যবহারে বিরক্ত হয়ে পড়ল। তুমি ছোট আপুর সাথে এমন করছো কেন? হেল্পই তো করতে এসেছে। মিথিলা চোখ গরম করে তাকায়, ধমক দেয়। তুই চুপ থাক। ভেঙচি কাটলো রাহাত। মিথিলার এই খচ্চরের স্বভাবটা দুর্দান্ত অপছন্দ ওর, ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে। মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুজনে এতটা অমিল কেন। ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, এক ঘরে ঘুমায়। তাহলে দুইজন দুই মেরুর কি করে? পুষ্পিতা কত শান্ত, ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে। কণ্ঠ শুনলেই বুক ঠান্ডা হয়ে যায়। আর মিথিলা ধমক ছাড়া কিচ্ছু জানে না, শুধু সাজে, ঘুরে বেড়ায়, ফোন টেপে। ওকে একটু আদরও করে না। রাহাত পুষ্পিতার শুষ্ক মুখের দিকে চাইল, কণ্ঠে অজস্র স্নেহ ঢেলে বলল, ছোট আপু, তুমি আমার কাছে এসো। আমি কতগুলো এনিমি মেরেছি, তোমাকে দেখাই। পুষ্পিতা ঠোঁটে হাসি টানল, এগোলো ওর দিকে। বিছানায় বসতে যাবে, মিথিলা হুঁশিয়ারি দিল, এই এখানে বসবি না, নিচে বস। পুষ্পিতা থামে, মাথা হেলিয়ে মেঝেতে বসে। বিষয়টায় ছোট্ট রাহাতের মাথা গরম হয়। অসন্তোষ নিয়ে চেয়ে রয় বোনের দিকে। ওদের এই নতুন ফ্ল্যাটে শোবার ঘর মোটে দুটো। একটায় বাবা মা থাকেন, অন্যটায় ওরা তিনজন। খাটটা বেশ বড়সড়, তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট। কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না, মিথিলা দেয় না। সালমা বেগমের শত চোটপাট অগ্রাহ্য করে ওকে নামিয়ে দেয় ফ্লোরে। আগের বাসাতেও তাই হয়েছে। শুতে না দিক, বসতে দিলে কি হয়? রাহাত মায়া মায়া আঁখিতে পুষ্পিতাকে দেখলো। ইস, ওর যদি ক্ষমতা থাকতো একটা বিরাট খাট বানিয়ে দিত। ঠিক রূপকথার রাজকন্যারা যেমন পালঙ্কে শোয়, অমন ওর ছোট বউ তো রাজকন্যার মতোই সুন্দর। সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন। তখন মেয়েকে শুধালেন, হলো তোর? চল এবার। মিথিলা ঘুরে যাইল, শাড়ি ঠিকঠাক করে জানালো, হ্যাঁ এই তো চলো। নিজেকে আরেকবার দেখে নিল সে। সাজগোজের নিপুণ নিরীক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়লো। রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্ক্রিনে। যুদ্ধ চলছে অহর্নিশ। গোলাগুলির যান্ত্রিক শব্দে কামরা আলোড়িত। শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার। চোখে মুখে জিততে যাওয়ার ঝলক। পুষ্পিতা সেদিকে চেয়ে রইল কিছুক্ষণ। বাড়িতে ওর ভালো থাকার অন্যতম কারণ এই বাচ্চা ছেলেটা। বসার ঘর থেকে হই হই আওয়াজ আসছে, শোনা যাচ্ছে কতগুলো আমুদে কণ্ঠ। ওই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না। কলিং বেল বাজতেই ও চলে এসেছিল এখানে। আচ্ছা, আপুকে কি পছন্দ হলো ওনাদের?
পুষ্পিতার জানতে ইচ্ছে হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে, অথচ চুপ করে বসে রইল। যাওয়ার বা দেখার ওই অধিকারটুকু তার নেই। খরশদুলের তখনকার বলা প্রতিটি কথা শুনেছে পুষ্পিতা। তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বিঁধেছে গায়ে, এফোর ওফোর করেছে একটুখানি শরীর। পুষ্পিতা ঢোক গিলল, সাথে গিলে নিল কণ্ঠনালীতে এসে আটকে থাকা কান্নাদের। সে অনাথ, বাবা নেই, খোঁজ নেয় না, কোথায় আছে জানেও না। এটা কি ওর দোষ? শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেয়। মনি খুঁজে খুঁজে সেখানে গিয়ে দত্তক আনেন ওকে। মায়ের মতো সবটুকু আদর সে দিয়েছেন, এখনো দিচ্ছেন। কিন্তু খোরশেদুল কেন যেন ওকে সহ্যই করতে পারেন না। সেই ছোট্ট থেকেই লোকটার বিষ বাক্যের শিকার সে। প্রতিটা মুহূর্ত কাটে ওনার রুষ্টতার কবলে। পুষ্পিতা এইসব চায় না। ইচ্ছে হয় একটু ভালো থাকতে, চায় না ওকে নিয়ে ছেলেবেলা হতে দেখা মনির সংসারের এসব অশান্তি। চলে যেতে চায় দূরে, অনেক দূরে, কিন্তু কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। এই ভূমণ্ডলের একটি প্রতিবিন্দুর মতো ও একা, ডানে বামে সামনে পেছনে যেদিকে তাকায় নিঃস্ব নিজেকে খুঁজে পায়। পুষ্পিতা নিরলস মস্তক পেছনের দেওয়ালে ঠেস দেয়, চোখ বুঝে ক্লান্ত ভঙ্গিতে। কার্নিশ বেয়ে তরতর করে জল নামে দুফোঁটা। আচমকা একটি কোমল হাত গাল ছুঁয়ে দিল। তাকালো পুষ্পিতা, রাহাত জল মুছিয়ে পড়ল। কেঁদো না, আপুর কথায় কষ্ট পেয়েছ? ও তো এরকমই, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় ছোট আপু। আদুরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসল পুষ্পিতা। রাহাতের মাংসল ডান গালে চুমু খেয়ে বলল, আর কাঁদবো না, খুশি? রাহাত সানন্দে মাথা ঝাঁকালো। কোকড়া চুল নড়ে চড়ে উঠল সজোরে, পরপর বলল, একটু ওইদিকে যাই, দেখে আসি কি হচ্ছে। আচ্ছা। ফোন রেখে বিছানা ছাড়লো রাহাত। দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে। পুষ্পিতা বসে রইল অমন। আস্তে ধীরে হাঁটুতে থুতনি নেমে আসে। 18 বছরের জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয়। মৃত মায়ের জন্য ভেতরটা হু হু করে কাঁদে। ক্ষোভ জন্মে নিষ্ঠুর সেই বাবার প্রতি। আচমকা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা। মিথিলা ঢুকেছে, সঙ্গে তার হবু বর পলাশ। দুজনকে আলাদা করে কথা বলতে পাঠানো হয়েছে এ ঘরে। পুষ্পিতা এক পল ওনাকে দেখেই তৎপর দৃষ্টি নামালো। মিথিলা কর্তির ন্যায় হুকুম ছুড়ল, যা এখান থেকে। বিলম্ব ব্যতীত উঠে দাঁড়ালো পুষ্পিতা। ভুল করেও তাকালো না উঁচুতে। গলদেশে চিবুক ঠেকিয়ে রেখেই বেরিয়ে গেল। পলাশ হা করে চেয়ে রইল সেদিকে। অক্ষি কটরের পরতে পরতে মুড়তা বিড়বিড় করলো, হোয়াট আ বিউটি। তার ধ্যান ভাঙলো মিথিলার গদগদ কণ্ঠে। চলো না, দাঁড়িয়ে কেন? গলা খাঁকারি দিল পলাশ। জিভে ঠোঁট ভিজিয়ে ফের পুষ্পিতার প্রস্থান পথে চাইল। তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে। এমন সদ্য ফোটা পুষ্প দেখে আসছে পৃষ্ঠে ধরেছে অন্যরকম চাওয়া। অমন তাকিয়েই প্রশ্ন করলো, মেয়েটি কে? পলাশের চোখ মুখ আর চাউনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেললো মিথিলা। দাঁত কপাটে পিষল। পরপর শান্ত হয়ে ভাবলো, না, মাথা গরম করলে চলবে না। বুদ্ধি খাটিয়ে জানালো, ও আমাদের মেড সার্ভেন্ট। এতিম তো, যাওয়ার জায়গা নেই, এখানেই থাকে, সব কাজ করে দেয়। পুষ্পিতার কদম স্থিত হলো অমনি। কথাগুলো শুনে থমকালো এক পল। পরপর দীর্ঘশ্বাস আর তামিস্ট্রার ঢাকনায় ঢেকে ফেললো সমস্ত অপমান। কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে। তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানাবে না। তা সে যতই সুন্দরী হোক না কেন, স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে। পলাশ আহত হলো। চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া। বসলো বিছানায়। মিথিলা ঠোঁট চেপে বিজয়ী হাসে। পাশে বসলো, সউদ্যোগে কথাবার্তা শুরু করলো। পলাশ হুহা করে উত্তর করলো শুধু। স্ফুট কণ্ঠে শীষের শব্দ শুনে প্লেট থেকে মুখ তুললেন জামশেদ। ফিরে চাইলেন সিঁড়ির দিকে। অধীর পায়ে নামছে তীব্র, চেহারায় নিশ্চিন্তের প্রলেপ। পরনে ডোরা কাটা প্যান্ট, এলোমেলো শার্টের প্রতাম খোলা, মাথার চুল অপরিপাটি। বাঁ হাতের কবজিতে রূপার চকচকে পুরু ব্রেসলেট ঝুলছে।
সকাল সকাল ছেলের রূপ দেখে মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতের কাণ্ডের পর তীব্রের এমন নিরুদ্বিগ্নতার নতুন নয় হয়ে আসছে, কিন্তু রাগ হলো ওর বাউন্ডুলে বেশভূষায়। যেখানে তিনি সবসময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানেই একমাত্র ছেলের কি ছিঁড়ি, তার শরীরে থাকে দামি আতরের ঘ্রাণ। সেখানে ও কাছে আসলেই সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্লভ। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানলো। প্রমোদ গলায় আওড়ালো, গুড মর্নিং। লুৎফার মুখটা এইটুকুনি। উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন। পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ। ছেলের মাতলামি স্বয়ং ভুললেও উনি ভোলেননি, জানেন। এ নিয়ে এখন আবার কি অশান্তি হবে কে জানে। ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না। তীব্র বসলো, নিজের মতো খাবার তুলল প্লেটে। টেবিলের ওপর ফোন রেখে ভিডিও ছাড়লো। ভাবভঙ্গি এমন, এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রগাঢ় হয় এতে। কণ্ঠ ভারী করে বললেন, কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে? তীব্র ফোনের দিকে চেয়ে জবাব দিল, হ্যাঁ, পার্টি ছিল। পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্রর জবাবের বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না। অসন্তোষ জানিয়ে বললেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। খাওয়া থামলো তীব্রর। চাইলো বাবার দিকে। ঘোলা চোখ তপ্ত রূপে শুধালো, কে দিয়েছে? কেন? শুনে কি করবে? মারবে ওদের? তীব্র এক পেশে হাসে। তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয়? এত বড় বুকের পাটা যার, তাকে দেখবো না? জামশেদ স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন। তোমার লজ্জা করে না একজন মন্ত্রীর ছেলে হয়ে রাস্তায় গুন্ডামি করে বেড়াতে? তোমার কি টাকার অভাব যে তুমি দোকানে দোকানে গিয়ে চাঁদা তুলে বেড়াবে? তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না আমি। এই নিয়ে কতবার পেপারে তোমার নিউজ ছাপানো হয়েছে জানো? কত টাকা খসিয়ে সেসব টেলিকাস্ট হওয়ার আগেই আমি বাতিল করতে হয়েছে, হিসাব আছে? কি পাও এসব করে? কি পাও আমার নাম খারাপ করে? তীব্র ভনিতাহীন জানালো। আনন্দ? জামশেদ থমকালেন। নিশ্চিত হতে শুধালেন, কি? তীব্র চাইল, সদর্পে জানালো, আপনার অনেক টাকা, কিন্তু সেই সব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মাস্তানি, আমার কাছে সেটা উল্লাস। মানুষ আমাকে ভয় পায়, দেখলে কাঁপে। আই এনজয় ইট। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয়, এর চাইতে অধিক সম্মান কিন্তু আমি পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য বনে চেয়ে রইলেন। তীব্রর চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখবিবর। চেহারায় প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা। তিনি অবাক হয়ে বললেন, তোমার মুখে বাঁধে না এসব বলতে? বিন্দুমাত্র লজ্জাও করে না? তীব্র উদ্বেগহীন। না, আপনার এক কথাই এবার থামান, নতুন কিছু বলুন। আম ফেড আপ। জামশেদ ক্রুদ্ধ হয়ে খুশি বসালেন টেবিলে। নড়ে উঠল থালা বাসন। গ্লাসে ঢালা জল ছলকালো দুদিক। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র। তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আসতে কত খেসারত দিয়েছি তুমি জানো? জানো না, জানলে এমন করতে না। গ্রাজুয়েশন শেষ করেও বেকার ঘুরছো। ঘোরো, কিছুই তো বলিনি। তাই বলে মস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার যন্ত্রণায়। প্রতিটা গেটে কেউ না কেউ আসে। আর কত মান ইজ্জত অনেক শেষ করেছো। থামো এখন। ছেলে বলে কিছু বলছি না, মানে এই নয় যে বলবো না। সাপ সাপ শুনে রাখো, বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর এক দণ্ড সহ্য করব না। তীব্রর কিছু যায় এলো না। এমন ভঙ্গিতে হাসলো যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন। আপনি আমাকে সহ্য করছেন, আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ হুঙ্কার দিলেন, তীব্র ব্ল্যাকমেল করছো তুমি? তীব্র তাকালো, কণ্ঠ অপরিবর্তিত। না, বোঝাচ্ছি। আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে চাই না, আপনারা তেমন আমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ देयर প্রাইভেসি ড্যাড। লুৎফা দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে।
স্বামী সন্তানের দ্বন্দ্বে হাঁসফাঁস করছেন নীরবে। কাকে থামাবেন, কি বলবেন জানেন না। দুজনের কেউই যে কথার মান রাখেনি কোনোদিনও। তীব্রর কাঁটা কাটা জবাবে জামশেদ বাক্যহীন, উত্তর খুঁজে পেলেন না। শুধু পৌরগতর ক্রোধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসই জবাব না দিতে পারার ব্যর্থতায় রূঢ়তা ছুড়ল রন্ধ্রে। আক্রোশে খাবারের থালাটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। চমকে আটকে চাইলেন লুৎফা। তীব্র একবার সেদিকে দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিরমির করলেন, উঠে হনহনে পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন, শোন, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপেন। বাবাকে তো দূর, মেঝেতে ছড়ানো থালার দিকে আরো একটিবার ফিরেও দেখল না। সে তার মতো ব্যস্ত খাওয়ার। লুৎফা সংকীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন। কেন এরকম করিস বলতো? বাবা তো রাগ করে না খেয়ে গেল। তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমি কোনো কি খেতে মানা করেছি? তুই বলতে চেয়েও শ্রান্তির ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই, যেখানে সেখানে চুপ করে থাকাই ভালো। তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো, আসছে। ভদ্রমহিলা ছেলে যাওয়ার দিকে হতাশ চোখে চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হা হুতাশ ব্যতীত কিচ্ছুটি মিলল না। করিম সাহেব ছোটখাটো চায়ের দোকান। কাল যেখানে বসেছিলেন খোরশেদুল, দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্রতার দলবল সমেত এখানে চা এখানেই খায়। দুই বেঞ্চে 8 জন বসেছে আজ, বাকিটা লেপ্টে ওদের বাইক সমেত। পাশেই দাঁড়ানো তীব্রর লাল জিপ। গান গাইছে সবাই, ওদের উঁচু কণ্ঠ হাওয়ায় হাওয়ায় দুলছে। কাঠের ওপর বাইকের উপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলছে সুর, গলায় স্ফুট আওয়াজ, আরে আরে মে তো গায়া রে দিল ভি গায়া রে। তীব্রর মস্তক হালকা নড়ছে, তালে তালে নড়ছে পায়ের পাতার উপর রাখা অন্য পা। 2 আঙুলের ফাঁকে জ্বলছে আধপোড়া সিগারেট। করিম দোকানদার বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শুধালেন, বিট্টু ভাই চা দেব? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো। সে সময় প্রচন্ড গতিতে একটা বাইক পাশ কাটালো ওদের। আরোহী ঝড়ের গতিতে হাওয়া হলো সামনের দিয়ে। চৈত্র মাসে রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ। তটস্থ ভঙ্গিতে চাইল। তীব্র ভ্রু গোছালো, টং থেকে স্বল্প মাথা বের করে আগন্তুককে দেখতে। সাফিনের দিকে চেয়ে বলল, কে ছিল? সে মাথা নাড়ল। চিনে না, যারা দেখছি। তার সাফিন মুহূর্তেই তার বাইক ছোটালো, সাথে চললো আরো কয়েকজন। তীব্রর হাতে টকটকে চায়ের কাপ। এই কাপে করিম সাহ কাউকে চা দেন না, শুধুমাত্র তীব্রর জন্য বরাদ্দটা। উষ্ণ চায়ে পোড়া খাওয়া ঠোঁট ভেজানোর মধ্যেই লোকটিকে বগল্লাবা করে হাজির হলো ওরা। ভদ্রলোকের চেহারায় আতঙ্ক, বিচলিত চোখ মুখ। কি করেছেন বুঝতে পারছেন না। এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। সাফিনের মুঠোয় তার বিন্যস্ত শার্টের কলার। ওকে ছিটকে রাখার মতো তীব্রের সামনে দাঁড় করালো সে। বলল, এই দেখ, এই বেটা। তীব্র ঘাড় ফেরালো, দেখলো একবার, কিচ্ছু বললো না। মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে। কি মাম্মা, বয়ে যাচ্ছিলে এত সেজে গুজে? লোকটি ভীত, মনে হচ্ছে ছেলেগুলো সুবিধের না। আরো 10-12 জনের সঙ্গে লড়াইয়ের সাহস তো তার একেবারেই নেই। নরম গলায় জানালো, অফিসে খুব তাড়া ছিল বুঝি? জি, মানে দেরি হয়ে গেছিল। মুশফিক ভ্রু উঁচায়, এই এলাকায় থাকিস? আগে তো দেখিনি। জি, আসলে আমার শ্বশুর বাড়ি এখানে, নতুন বিয়ে হয়েছে। সবাই সমস্বরে টেনে টেনে বলল, ও নতুন জামাই। মিরাজ ভদ্রলোকের চিবুক ডান বামে ঘুরিয়ে বলল, ওলে ওলে, আমাদের পাড়ার নতুন জামাই তো জামাই। বিট্টু মাস্তানকে চেনো? লোকটি বিভ্রান্ত হয়ে মাথা নাড়লেন ও শুধালো, নাম শুনেছো? জি। দেখিনি তাই তো। আচ্ছা দেখাচ্ছি, ওই দেখো। তীব্রর দিকে আঙুল তাক করলো মুশফিক। লোকটি অনুসরণ করলেন ইশারা। চায়ের কাপে নিপুণ মনোযোগী তীব্রকে দেখলেন গ্রাসিত লোচনে। সাফিন বলল, দেখেছিস? জি। সালাম দেবে কে?
তোর বাপ? লোকটি তৎপর ভয়ে ভয়ে আওড়ালো। আসসালামু আলাইকুম। মিরাজ তুষ্ট গলায় বলল, গুড। উনি ছোট কণ্ঠে শুধালেন। আমি যাব এখন? মুশফিক চোখ পাকায়। যেতে বলেছি তোকে। জি না। সাফিন বলল, শোন, যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুলে হাঁটে না, উঠতে বসতে সালাম ঠোকে। আর তুই সেখানে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস, এটা অন্যায় হয়ে গেল না? লোকটিকে চুপ দেখে ধমকে উঠল। হলো না অন্যায়? তিনি শশব ব্যস্ত আওড়ালেন। জি হলো। মিরাজ বলল, অন্যায় যখন করেছে ভাইয়া, একটা শাস্তি পাবে না তাহলে? আশঙ্কায় মুখ চুপসে গেল ওনার। ধরে নিলেন এতগুলো ছেলের উদম কেলানি খাবেন এবার। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজ বেঁচে গেলে আর জীবনেও ফুল স্পিডে বাইক চালাবেন না। মুশফিক সূত্রে দিয়ে বলল, আর শাস্তি কেন বলছিস? ও হলো এই এলাকার নতুন জামাই, ওকে তো আমরা আপ্যায়ন করব। কি করব? সবাই একসাথে চেঁচালো, আপ্যায়ন। তারপর তীব্রর দিকে চেয়ে বলল, বিট্টু, এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাইকটা ভেঙে দেই। লোকটার ত্রাসিত নয়ন আটকে উঠল। বাইকখানা তার ভারী শখের, শ্বশুরের থেকে হাতিয়ে নেওয়া উপহার। ভেঙে দিলে কষ্টে নিজেই ভেঙে যাবেন। তীব্র এতক্ষণ চুপ ছিল। কাপের আদা মেশানো চাটা সবটা খালি করে উঠে দাঁড়ালো। ঘাট ডলতে ডলতে এসে দাঁড়ালো মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার পা থেকে মাথা অব্দি দেখলো লোকটির। বিলাতি নয়ন জোড়ায় অতুষ্ণ চাহনি দেখেই ঘাবড়ে গেলেন তিনি। বিট্টু মাস্টার নামটা তার পরিচিত। তিনি এই এলাকার নন, তবুও শুনেছেন, কিন্তু চোখে দেখলেন এই প্রথম। এমন চমৎকার চেহারার একটা ছেলের যে এত ভয়ানক মস্তান হতে পারে, প্রথম দেখলে কেউ বিশ্বাস করবে? আচ্ছা, কার মুখ দেখে বেরিয়েছিলেন আজ? কি কুক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন? এখন এদের খপ্পর থেকে মুক্ত হবেন কিভাবে? নিচু গলায় অনুনয় করলেন, ভাই আর হবে না, এবারের মতো মাফ করে দিন। তীব্র পা ফাঁকা করে পেছনে দু হাত বেঁধে দাঁড়ালো। তুষার কণ্ঠে হুকুম ছুড়ল, প্যান্ট খোল। লোকটি ভোরকে বলল, জি। সাফিন তেতে বলল, GHI সব পারে। বিট্টু প্যান্ট খুলতে বলেছে, প্যান্ট খোল শালা। লোকটি পাথর বনে রইল। অসহায় চোখে চেয়ে দেখলো চারপাশ, কত লোক ভিড়েছে। এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে, তাও শ্বশুর বাড়ির এলাকায়। মিরাজ অধৈর্য হয়ে উঠল। বইরার বাচ্চা, কানে শুনিস না? খোল প্যান্ট। লোকটি নিহতর ন্যায় চাইল। আজকে তার আর নিস্তার নেই। সম্মানের হনন এখানেই লেখা। মন্থর বেগে বেল্ট সারিয়ে প্যান্ট খুলতেই তীব্রর পরের হুকুম, শার্ট খোল এবার। নিঃসহায়ের মতন শার্ট আর টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি। পরনে স্যান্ডো গেঞ্জি আর হাঁটুর 1 ইঞ্চি উপরে ছোট্ট প্যান্ট ব্যতীত কিচ্ছু নেই এখন। সবাই হা হু করে হেসে উঠতেই লজ্জায় মস্তক ঝোঁকালেন তিনি। তীব্র টাইটা হাতে তোলে, স্যান্ডো গেঞ্জির ওপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে। সরে এসে ডাকে, শাফিন। তার ব্যস্ত জবাব, বল দোস্ত। ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা। লোকটি চোখ তুলল না, লজ্জায় মাটিতে মিশিয়ে যাচ্ছেন উপহাসের শিকার হয়ে। সাফিন কাঁধ পেঁচিয়ে বলল, চলেন দোলা ভাই। তীব্রর চোখ হাসছে, অথচ চিবুক সুদৃঢ়। এসে আগের জায়গায় বসলো। করিম শাহ সবটা নিশ্চুপে দেখলেন। আলগোছে হতাশ দীর্ঘশ্বাস ফেললেন। মিরাজ আনন্দ চিত্তে বলল, একদম ঠিক হয়েছে। শালার সাহস কি আমাদের সামনে থেকে জোরে বাইক চালায়? তীব্র হাঁ করতে নেয় কিছু বলতে, পূর্বেই কানে আসে একটি ছোট্ট প্রফুল্ল কণ্ঠ, আপনি বিট্টু মাস্তান? ঘাড় বাঁকিয়ে চাইল সে। উত্তর দেওয়া ঠোঁট দুটো থামলো। সবাই তাকালো এক চোখে। খুঁজে পেল একটি বাচ্চা মুখ। কোকড়া চুলের স্বাস্থ্যবান রাহাত দাঁড়িয়ে, পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ, গলায় ঝুলছে পানির বোতল। হাঁপাচ্ছে সে, ছুটে এসেছে স্পষ্ট। এতক্ষণের কাণ্ড কারখানা সবটাই দেখেছেও। গোলগাল মুখে রাজ্যের বিস্ময়, পুরোটা ঠিকরে দিচ্ছে তীব্রর দিকে। তীব্রর কপালে ভাঁজ পড়ল। একবার চাইলো বন্ধুদের দিকে, ফিরে শুধালো, তুমি? রাহাতের চটপটে উত্তর, আমি রাহাত। আঙুল উঁচিয়ে দেখালো, ওই গলিতে থাকি। আচ্ছা, আপনি বুঝি এই এলাকার সেই নামকরা মাস্তান বিট্টু? কাল বাবার মুখে আপনার কত কথা শুনলাম।
তারপর থেকে খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে। আমার না ভিলন ভীষণ পছন্দ জানেন, কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম আপনাকে দেখতে সিনেমার ভিলেনদের মতোই হবে। পেট মোটা, কালো, বড় বড় দাড়ি, মোষ, কিন্তু আপনি তো একদম ঋত্বিক রোশনের মতো। গড় গড়ে ছটফটে ভঙ্গিতে বলে থামলো রাহাত, দম ছাড়লো। মিরাজ ওরা ঠোঁট ফাঁকা করে চেয়ে ওর দিকে। বাঘা বাঘা লোক যেখানে তীব্রকে দেখলে ভয় পায়, সেখানে 2 ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে ওদের। তীব্র হতভম্ব হয়েছিল। রাহাতের শেষ কথাটায় হেসে ফেললো এবার। তামাটে ঠোঁট উঠে গেল উঁচুতে। তার লাইফে এমন ঘটনা বিরল। কোনো বাচ্চা আজ অব্দি ধারে কাছেই ঘেঁষেনি বলেই হঠাৎই ভীষণ মনে ধরল রাহাতকে। নিজের পাশের খালি জায়গা দেখিয়ে বলল, বসো। রাহাত উচ্ছ্বাস সমেত বসলো এসে। কোন ক্লাসে পড়ো? 7-এ উঠেছি। আচ্ছা, আপনি ফাইটিং জানেন? এখন অবধি কয়জনকে মেরেছেন? তীব্রর ছোট জবাব। গণি নেই। রাহাত কণ্ঠ শৃঙ্গে তুলল। তার মানে অনেক। এরপর কাউকে মারলে আমাকে দেখাবেন। তীব্র আশ্চর্য চোখে চাইল। তার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়, পালায়। আর এই ছেলে? ভ্রু নাচালো সে। তোমার মারপিট পছন্দ? ভীষণ। আমি তো সারাক্ষণ ফ্রি ফায়ার খেলি, কিন্তু সরাসরি কাউকে মারতে পারি না। উল্টে আমার ক্লাসের ওরা আমাকে মারে। আমার পেটটা একটু বড় তো, তাই ভুঁড়ি ফাটিয়ে দিবে বলে ভয় দেখাই। মিরাজ ফিক করে হেসে ফেললো শুনে। মুখ কালো করলো রাহাত, সবেগে নির্ভীক আবদার ছুড়ল। তো আপনি আমাকে ফাইটিং শেখাবেন ভাইয়া? তীব্র হেসে উঠল, বলল, শিখে কি করবে? আপনার মতো হব, সবাই ভয় পাবে। এবার সবগুলো সশব্দে হাসলো। আরমান বলল, ভাই এটা কে রে, আমাদের মতো হতে চাইছে? সাথে দাঁত কেলিয়ে হাসলো সে। তীব্রর ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুদিকে। রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, বড় হও, শেখাবো। রাহাত খুশি হলো। পরের দফায় চিন্তিত গলায় বলল, কিন্তু ততদিন যদি আব্বু ট্রান্সফার হয়ে যায়, আমার তো এলাকা ছেড়ে চলে যাব। আপনাকে কোথায় পাবো তখন? মিরাজ দুষ্টুমি করে বলল, তাহলে এক কাজ করো জোরে ভাই, তোমার বোন থাকলে আমাদের কাউকে দুলাভাই বানিয়ে নাও। যে কোনো একজনকে বানালেই বিট্টুকে পাবে। রাহাত মনোযোগী দৃষ্টিতে দেখলো ওকে। মিথিলার বিয়ে ঠিক হওয়ায় তার মানুষ পটে এই মুহূর্তে ভাসলো শুধু পুষ্পিতার রানন। অমন শুভ্র প্রতিমার মতো বোনের পাশে এদের ভেবেই কেমন কুচকে এলো চেহারাটা। সোজা সাপটা বলল, আমার আপু অনেক সুন্দর, তার সাথে আপনার মানাবে না। ওরা হে হে করে হাসছিল। কথাটায় দপ করে মুছে গেল তা। হতচেতনায় চাইলো গোল গোল চোখে। রাহাত ঘাড় বাঁকায় তীব্রর দিকে, চোখে মুখে মুগ্ধতা নিয়ে বলে, কিন্তু আপনার সাথে মানাবে। বকাটে তীব্র ওর হাসিটা এবার ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো বাইরে। গা দোলানো হাস্যবান মেলালো শনশন বাতাসে। প্রশ্ন করলো, কি খাবে? করিমকে বলল, চিপস দাও ওকে। না না, আমি চিপস খাই না, চিপস তো বাচ্চারা খায়। মুশফিক আগ বাড়িয়ে বলল, তাহলে একটা বিড়ি খাও, এটা বড়দের খাবার। তীব্র তপ্ত চোখে চাইতেই মুখ ছোট করে বলল, সরি। রাহাত উঠে দাঁড়ালো, বলল, আমি কিছু খাবো না, যাই, ফিরতে দেরি হলে মা বকবে। আচ্ছা, আপনাকে কি এইখানে এলেই পাবো? ঠিক আছে, আমি বিকালে আসবো। রাহাত সানন্দে হাঁটা ধরল। তীব্রকে তার পছন্দ হয়েছে। কত ভালো লোক। বাবা যে কেন বাড়ি গিয়ে ওইসব বলেছিলেন। ওরা যাওয়ার থেকে চোখ এনে মিরাজ হতবাক আওড়ালো। আজকালকার বাচ্চাগুলো কি পাকা রে ভাই, মুখের উপরে বলে দিল আমাদের ওর বোনের সাথে মানাবে না। সেই ক্ষণে আড্ডা এসে হাজির হলো নাহিদ। তার মুখ বিবরে অমাপস্যা, চোখ দুটো ফোলা। হঠাৎ ওকে দেখেই আলোচনা থামলো ওদের। নাহিদ এসে ধীর গতিতে পাশে বসলো তীব্রর। আরমান বলল, কিরে নাহিদ, তুই কি পর্দা নিয়েছিলি? ইদানিং ঠিকঠাক তোকে পাই না কেন? নাহিদ উত্তর দিল না, মাথা নুয়ে বসে রইল। তীব্র ভ্রু কুচকে শুধালো, কি হয়েছে? সে ভীষণ দুঃখ নিয়ে জানালো, মিথিলার বিয়ে ঠিক হয়েছে। তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ। ও। তীব্র নিরুৎসাহিতা দেখে হতাশ হয় নাহিদ। ত্রস্ত ওর হাঁটু আঁকড়ে বলল, বিট্টু, আমি ওকে খুব ভালোবাসি। ওর অন্য জায়গায় বিয়ে হলে মরে যাবো রে। তীব্রর বিশেষ প্রতিক্রিয়া হলো না। না পরিবর্তন এলো চেহারায়। কাঠখোট্টা জবাবে
দিল। তাহলে বেঁচে আছিস কেন? আজকে মর। নাহিদ আহত হয়ে বলল, ভালোবাসি দোহাই, নিজের আংটি বেচে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি, আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছে। মিরাজ খোঁচা মেরে বলল,